এবারে আমাদের দক্ষিণ দিনাজপুরের একজন কেপি সাকসেস স্টুডেন্ট, তার মুখে তার সফলতার গল্প শুনবো। আমরা জানি সে বিগত দিনে বারবার ব্যর্থ হওয়ার পরেও আজকে সে সফলতা পেয়েছে। কেপির চাকরি যারাই পেয়েছে প্রায় 95% স্টুডেন্ট হচ্ছে পুরনো, বারবার তারা ব্যর্থ হওয়ার পরে কিন্তু তারা সফলতায় পৌঁছেছে। তাই তাদের গল্পগুলো তোমার শোনা অবশ্যই অতি জরুরি। তো আমরা এবার শুনে নেবো। আচ্ছা, তুমি এসো মহেশ্বর রায়, তার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর। আচ্ছা দাও, ওটা দাও, ওটা দাও, তাকে আমরা একটা মিষ্টি মুখ করাবো। সোজা এটা দাও, এটা নাও, টিস্যু দাও। আচ্ছা, টিস্যু ওকে দাও একটা। ঠিক আছে, এবার আমরা তার কাছে তার সংক্ষিপ্ত আকারে তার সফলতার একটু গল্প শুনবো। সে বিগত, আমি বসো, তুমি বসো। আমি জানি এই মহেশ্বরের কাছে আমি তার গল্পটা শুনেছি যে বিগত 2018 সালে সে ফাইনাল থেকে বাদ যাওয়ার পরে প্রায় 2 থেকে 2.5 বছর বাইরে চলে গেছিল। বাইরে সে কাজে চলে যায়, তারপরেও সে কিন্তু পুনরায় আবার ব্যাক আসে এবং তার জেদ ছিল যে আমি চাকরি নেবই। তাই সে তার আজকে তার সফলতার শীর্ষে পৌঁছে গেছে। তার মুখে আমরা শুনে নেব তার বাড়ি কোথায়, সে তার চাকরি পাওয়ার পেছনে তার এত অবদান, কোথায় চাকরি পেলো, বা কেপির মতো একটি ভালো চাকরি সে কীভাবে নিল আর কি। তোমার টোটাল বলো আর কি। আমার নাম মহেশ্বর রায়। আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এসেছি। তো আমি আমার চাকরির পেছনে আমার প্রথমত মা বাবা এবং আমার দিদি যাও এখানে আছে, এর পিছনে বিশাল অবদান আছে তাদের। তো চাকরিটা আমার প্রথমে 18 সাল থেকেই শুরু হয়। প্রথম বছরই মানে 18 সাল যখন হয় তখনই ওই 18 সালের ডাব্লিউবি কনস্টেবলে অ্যাপ্লাই করি। তো সেটাতে আমি মেনে বাদ হই। তো সেই বছরই আমার যেহেতু আইটিআই ডিপ্লোমা আছে, তো এএলপি টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি বেরোয়। সেটাতেও ওটাতে এটা ডাব্লিউবিতে যেমন প্রিলিমস মেন্স হয়, মাঠ হয়, ওটাতে সিবিটি 1, সিবিটি 2, সিবিটি 3। তো ওটাতেও আমি সিবিটি 2 এ বাদ হই। তারপরে বাইরে চলে যাই, কিছুদিন বাইরেও থাকি। 19 সালে অ্যাপ্লাই করিনি। তো 20 সালটা বাড়ি থেকেই চেষ্টা করেছিলাম, যে বাড়ি থেকেই ভাবলাম যে করব। তো 20 সালেও মেন থেকে বাদ হই। মানে পড়াশোনাটা কি আগে করতাম আমি, যে প্রিলিমস পরীক্ষা ডেট দিল, তারপরে পড়তে শুরু করব। তারপরে আবার প্রিলিমস হয়ে গেল, তারপরে যখন আবার পাস করলাম, মাঠের জন্য প্রস্তুতি নিলাম। মাঠ হয়ে গেল, তারপরে আবার বসে আছি। আর মাঠের পরে যেহেতু টাইম দেয় না, 1 মাস 1.5 মাস খুব বেশি হলে, তারপরে মেন হয়ে যায়। তো মানে পড়াশোনাটা আগে কি খাপছাড়া থাকতো, যখন বেরোলো তখন করলাম, আবার তারপরে ছেড়ে দিলাম, এরকম করতাম। তো এইভাবে করে 18 সাল 20 সালে মেন থেকে বাদ হওয়ার পরে ভাবলাম যে এভাবে আর মানে সাকসেস পাওয়া যাবে না। তো ভাবলাম একটা কোনো জায়গায় গেলে পড়াশোনা যদি ভালো হয় সেখানে কন্টিনিউ পড়তে হবে, মেন কথা। তো আপনারই সেন্টারে তারপরে অনেক ইউটিউব দেখে দেখলাম যে আপনার সেন্টার দেখলাম ভালো, একদিন আসলাম, দেখে গেলাম। তো তারপর থেকে আমি এখানে কন্টিনিউ 1 বছর আছি। তো 1 বছরে হয়তো বাড়ি খুব একটা যায়নি, কারণ আমি দেখেছি যে বাড়ি গেলে নিজেরই লস। পড়াশোনাটা হয়তো সবার ক্ষেত্রে হয় না, কিন্তু আমার ক্ষেত্রে অনেক বাড়ি গেলে পড়াশোনাটা কন্টিনিউ হয় না। তো যতটা চেষ্টা করেছি যে সেন্টারে থেকে পড়াশোনাটা করা, কন্টিনিউ করা। তো এই সবই বলবো। আর আমাদের সেন্টারে আমি যেহেতু 1 বছর, আমার সাথে রিপন আছে। রিপন রিপন আমরা মোটামুটি 1 বছর প্লাস একসাথে আছি। তো ওরও পয়েন্ট সামথিং এর জন্য হয়নি। তো ওর হলে খুব ভালো লাগতো। আর যেহেতু আমরা একসাথে আছি, কোনো অঙ্ক বা জিআই কোনো অসুবিধা হলে ও দেখাতো, করে দিত। ওর যদি হলে আমি করে দিতাম। তো ওর হলে খুব ভালো লাগতো। আর সব থেকে যেটা বলবো, সাদ্দাম স্যার যিনি আছেন, সব অঙ্ক জিআইও আগে করাতেন, এখন আছে হাসেন স্যার আছে, তিনি করাতেন। তার আগে আরো একজন স্যার ছিল, তিনিও করাতেন। তো সব স্যারেরই অবদান আছে। রান মাস্টার যিনি ছিলেন, তারও অবদান আছে আমাদের রান করার পেছনে। যেহেতু আমরা মানে রানে একটু কমাই বলতে চলে, তো রান ভালোভাবেই তুলেছিল। আচ্ছা, তোমরা শুনলে যে সে তার চাকরিটা ফাইনালি পাওয়ার জন্য কি বললো বলো তো গল্পটা। তার মূল বিষয়টা হচ্ছে কি, সে বিগত দিনে বারবার চাকরি পায়নি, তার কারণ হচ্ছে কি, সে অ্যাপ্লিকেশন করে পড়াশোনা করে না। প্রিলি পরীক্ষার আগে পড়াশোনা করে, প্রিলি পরীক্ষা হয়ে যায়, পড়াশোনা বাদ দিয়ে দেয়, আবার মাঠ করে, মাঠ হওয়ার পর আবার পড়াশোনা স্টার্ট করে। এইভাবে কিন্তু সে বারবার ফেল করেছিল। তো চাকরি পেতে চাইলে একটাই টার্গেট, যে অ্যাপ্লিকেশন জবেই হোক না কেন,
চাকরি পাবো মানে তোমাকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে, তবেই তুমি সফলতার শীর্ষে পৌঁছাবে। পড়াশোনা যদি এখন তুমি না করো, যে আমি দু মাস করবো, 1 মাস বাড়িতে বসে থাকবো, তাহলে কিন্তু তুমি চাকরি কখনোই পাবে না। কারণ আজকালকার যে কম্পিটিশন, আগেকার কম্পিটিশনের চাইতে অনেকটা হাই। কারণ কাট আপ তোমরা দেখেই বুঝে গেছো এখনকার পড়াশোনাটা কোন লেভেলে করতে হবে। তাই সে বিগত 1 বছর কন্টিনিউ সেন্টারে ছিল, এবং তার যে পড়াশোনার যে লক্ষ্য চাহিদা ভালো ছিল বলেই কিন্তু সে আজকে চাকরিটা পেয়েছে। তাই আমি বলবো, তুমি চাকরি পেতে চাও অবশ্যই এই যে বললো মহেশ্বর রায়, যে তার সিস্টেমটা তুমি যদি ফলো করতে থাকো তো অবশ্যই তুমি চাকরি পাবে। কারণ চাকরি পেতে হলে ভাই তোমাকে প্রচণ্ড মেহনত করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। এই জন্য একটা সুন্দর প্রতিষ্ঠান দরকার, আর সেইটা আমাদের দেশ কোচিং সেন্টার করিমপুর নদিয়া। তুমি চলে আসতে পারো, আমাদের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। কোনো সময় মাসে টাকা নেওয়া হতো তোমাদের কাছ থেকে? না স্যার, কোনো সময় নেওয়া হয়নি। কোনো সময় আমরা টাকা নিই না, শুধুমাত্র ভর্তির সময় আমরা টাকা নিয়ে থাকি। তারপরে যতদিন চাকরি না পাবো ততদিন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। এখানে ডকুমেন্টস নিয়ে কোনো রকম কোনো সমস্যা তোমাদের আসতে হয়েছে আজ পর্যন্ত? না স্যার, ডকুমেন্টস নিয়ে হয়নি। বরঞ্চ বলবো আমাদের ভিআরের দিন আপনি ওই রাজ্জাক ভাইয়ের হাতে রাত্রিবেলা ডকুমেন্টস, রাত্রিবেলা কষ্ট করে, আমার জেলা যেহেতু দক্ষিণ দিনাজপুর, এখান থেকে 10 ঘন্টা প্রায় লাগে, তো তিনি রাত্রিবেলা বেরিয়ে আমাকে সকালবেলা 9টার মধ্যে সেখানে ডকুমেন্টসটা পৌঁছে দেয়। আচ্ছা, তোমরা শুনে নিলে যে ভিআরের সময় এমার্জেন্সি তার ডকুমেন্টসের প্রয়োজন ছিল, সে আসতে পারল না, তার বাড়ি যেহেতু অনেক দূর দক্ষিণ দিনাজপুর। তো আমি আমার এক স্টুডেন্টকে পাঠিয়েছিলাম রাত্রিবেলায়, সে তার কাছে আমরা সকাল 9টার সময় তার যে প্রয়োজনীয় টাইম তার মধ্যে কিন্তু তার ডকুমেন্টস আমরা তার হাতে তুলে দিয়েছিলাম। আমার মনে হয় যে পশ্চিমবাংলার বুকে এমন কোনো কোচিং সেন্টার নাই যেখানে চাকরি পাওয়ার পর ডকুমেন্ট সবার হাতে হাতে পৌঁছে দেবে। আমরা দিয়েছি, শুধুমাত্র মহেশ্বরকে নয়, প্রত্যেক স্টুডেন্টকে আমরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ডকুমেন্টস পৌঁছে দিয়ে এসেছিলাম, তাই তো নাকি? আচ্ছা ঠিক আছে। এই যে তুমি বললে যে তোমার জামাইবাবু, আশা করছি তোমার জামাইবাবুকে তুমি দেখবে চাকরি পেয়ে গেছে এখন। যেহেতু একটা স্টুডেন্ট চাকরি পেলে তার অর্থের কোনো অভাব হবে না, তার আরও প্রাসঙ্গিক অনেক কিছু সমস্যা হতে পারে, কিন্তু আর্থিক সমস্যাটা একজন চাকরি মানে কখনো থাকা উচিত নয় বা থাকবেও না। তাই আমি মনে করি তোমার থাকবে না। তো তুমি তোমার ফ্যামিলিকে এবং তোমার যারা তোমাকে সাহায্য করেছে প্রত্যেকেই তুমি ভালোভাবে দেখবে, এবং জীবনটা পেছনের দিনের যে তুমি যে বাইরে কাজে গিয়েছিলে এত কিছু, সেইগুলো কিন্তু সবসময় মনে রাখবে। ঠিক আছে? বাপ মা সবাই আছে তো নাকি? আচ্ছা ঠিক আছে, আসো, জীবনে আরো উন্নতি করতে পারবা। ঠিক আছে, আসো। এবার হচ্ছে